কোটাইমাক্সাজোল, এটা আমি টার্মগুলো লিখে দিলাম আর কি, আমি দেখাচ্ছি, লিখো না, লেখো কোটাইমাক্সাজোল। এইটা তোমাদের বারবার বানান আমার বলতে হবে বলে সেই জন্য আমি লিখে দিলাম। কোটাইমাক্সাজোল একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ। দেখো কোটাইমাক্সাজোল একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ। এবার বলুন কোটাইমাক্সাজোল একটি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন, যাহা 400 mg সালফামিথাক্সাজোল বা SMX সংক্ষেপে বলা হয়। সালফার কি বললে? ওই তো লিখে দিয়েছি, সালফামিথাক্সাজোল, জানতাম সালফা এটা এম 400 mg সালফামিথাক্সাজোল এবং 80 mg ট্রাইমিথোপ্রিন TMP। কি বললে? 80 mg ট্রাইমিথোপ্রিন 80 mg মোটে দেখো আর লেখো 80 mg ট্রাইমিথোপ্রিন আর 400 mg সালফামিথাক্সাজোল। কি বললাম? ওই তো একটি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন যা 400 mg এইটা এবং 80 mg ওইটা দিয়ে কম্বিনেশনে প্রস্তুত হয়, কম্বিনেশনে প্রস্তুত করা হয়, ঠিক আছে। যাহা সমস্ত ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। হয়েছে? সবাই লিখেছ? হয়েছে? হয়েছে? এবার লেখো এই ঔষধটি খাবার পর, এই ঔষধটি মুখ দিয়ে খাওয়ার পর খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি শোষিত হয় এবং শরীরের সমস্ত অংশে বিস্তার লাভ করে। ঠিক আছে? এবার লেখো এই ঔষধটির ব্যবহার। When should it
বি ইউজ, কখন এটি বা কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করবে। When should it Be used by indication of this medicine বা এই ওষুধটির ব্যবহার। ঠিক আছে, এতগুলো জিনিস দেখতে পারো। 1 নম্বরে দেখো থ্রোট ইনফেকশন, থ্রোট গলা। Throat infection. থ্রোট ইনফেকশন, গলা ইনফেকশন হয় না, কি ব্যাকটেরিয়া দেখো থ্রোট ইনফেকশন কি হয়? টনসিলাইটিস, ফ্যারিঙ্গাইটিস প্রভৃতি। ব্যাকটেরিয়া লিখে আমরা থ্রোট ইনফেকশন যেমন টনসিলাইটিস, ফ্যারিঙ্গাইটিস প্রভৃতির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। টনসিলাইটিস এবং ফ্যারিঙ্গাইটিস, ঠিক আছে। গলা ভেঙে যাবে, গলা বসে যাবে, দিতে অসুবিধা হবে, হ্যাঁ, তারপরে জ্বর আসবে, কাঁধ ব্যথা করবে, ইনফেকশন তো একটা। ইনফেকশন মানে প্রদাহ হবে, জ্বালা যন্ত্রণা হবে, আর জ্বালা যন্ত্রণার সঙ্গে জ্বর হবে। ঠিক আছে, দেখো আচ্ছা স্যার 2 নম্বরে আবার ইউটিআই বললেন। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা 2 নাম্বার তো হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেখানে পেছাপে জ্বালা যন্ত্রণা, তলপেটে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর প্রভৃতি থাকে। ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেখানে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, তলপেটে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর প্রভৃতি থাকে। সেই ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তিন নম্বরে দাও। স্যার দাঁড়ান। ও আচ্ছা, দাঁড়াবো না, স্যার বসুন। বয়স্ক মানুষ স্যার। না, লেখা অবধি আমি বলবো না, ভয় নেই, একবারে পরিষ্কার করে লেখা হবে তারপরে। ঠিক আছে, তার মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ওই কথাগুলোকে এমনি মনে আসবে তোমাদের, অর্থাৎ মুদ্রা কথা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটি ব্যবস্থা। এইটা মনে রাখবে। এবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে যা যা কন্ডিশন গুলো হয় একটু প্রেজেন্ট করে দিন। এই পেছাবে জ্বালা যন্ত্রণা হবে, তারপরে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, আর পেছাব থলিটা কোথায় থাকে? তলপেটে, তলপেটে ব্যথা। এই তো কথা। 3 নম্বর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আরটিআই সংক্ষেপে, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া প্রভৃতি ক্ষেত্রে, ব্রঙ্কোনিউমোনিয়া প্রভৃতি ক্ষেত্রে যেখানে আমরা সিমটম দিতে পারো, নাও দিতে পারো। প্রভৃতি ক্ষেত্রে কি হয়? সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, এগুলো হবে। এগুলো লিখতেও পারো, নাও লিখতে পারো। প্রভৃতি ক্ষেত্রে এই সময় ব্যবহৃত হয়। ঠিক আছে, স্যার ব্রঙ্কোনিউমোনিয়া পর কি লিখি? প্রভৃতি ক্ষেত্রে ক্রিয়া করতে হবে। ব্রঙ্কোনিউমোনিয়া প্রভৃতি ক্ষেত্রে শ্বাসকষ্ট এই ওষুধটি ব্যবহৃত হয়। এখানে আরটিআই এর সিম্পটম গুলো তোমরা দিতে পারো। আরটিআই কমন আরটিআই সিম্পটম কি যদি জিজ্ঞেস করে কি বলবে? শ্বাসকষ্ট হবে, প্রথমে বলবে সর্দি, তারপরে কাশি। একবারই তো বলবে শ্বাসকষ্ট হবে না, সর্দি হবে, কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বুকে যন্ত্রণা হবে, জ্বর আসবে, তাই তো? এই কমন কতগুলো কথা হচ্ছে আরটিআই। থ্রোট ইনফেকশন, গলা ব্যথা হবে, স্বর বসে যাবে, গিলতে অসুবিধা হবে, ব্যথা যন্ত্রণা হবে, তার সঙ্গে জ্বর আসছে, থ্রোট ইনফেকশন। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যে কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কি হবে? রুগী এসে কি বলবে? নর্মাল ইউরিনারি ট্র্যাক্ট বলবে না তো, বলবে কি আমার পেছাপে জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, পেছাপ ডপ হচ্ছে, পেছাপের সঙ্গে রক্ত চলে আসছে, তার সঙ্গে তলপেটে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। এই কতগুলো কথা বললাম, এটা থেকে আমি বুঝে নেব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। বোঝা গেল?
4 নম্বর, ব্যাকটেরিয়াল ডায়রিয়া এবং ডিসেন্ট্রিতে ব্যাকটেরিয়াল ডায়রিয়া এবং ডিসেন্ট্রিতে এই ওষুধটি ব্যবহৃত হয়। যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে যদি পাতলা পায়খানা হয় তাকে বলা হয় ব্যাকটেরিয়াল ডায়রিয়া। পাতলা জলের মতো পায়খানা 4 বারের অধিক যদি পার ডে হয় সেই কন্ডিশনটাকেই বলি আমরা ডায়রিয়া। যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা এই ধরনের পাতলা পায়খানা হয় হ্যাঁ তখন তাকে বলা হয় ব্যাকটেরিয়াল ডায়রিয়া। আর ডিসেন্ট্রি আমরা জানি আমাদের দেশে কমনত আমাদের বেঙ্গলে 2 ধরনের ডিসেন্ট্রি দেখা যায়। একটা হচ্ছে অ্যামিবা ইনফেকশন হলে এক ধরনের ডিসেন্ট্রি আমাদের হয় তাকে বলা হয় অ্যামিবিক ডিসেন্ট্রি। আর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে পরে ইসিলিশিয়া কোলাই, তারপরে ই কোলাই, এরকম বিভিন্ন কোলাইটিসের উপরে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো কাজ করে তাদের ইনফেকশনে যদি ব্যাকটেরিয়াল কি বললাম ডিসেন্ট্রি হয় সেক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার হয়। ঠিক আছে স্যার, কিছুদিন ধরে যদি একটা মানুষের হামেশা রিলেটেড পাতলা পায়খানা হয়, হ্যাঁ দিনে 2বার 3বার, তাহলে স্যার এই কম্বিনেশনের মেডিসিন দেওয়া যায় মোটামুটি 1 সপ্তাহ বা 10 সেটা দিন? দেখতে হবে, সেটা আরো ইতিহাস দিতে হবে। তার ইতিহাস তার পড়লে কোথাও ঠিক আছে, প্রয়োজন হলে স্কুলের এক্সামিনেশনও করতে হবে। এটা আমরা থাকলে সেখান থেকে তো ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বললাম 4 নম্বর বলেছি তাই তো। 5 নম্বরে লেখো স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন যেমন কেটে যাওয়া, ছড়ে যাওয়া, পেকে যাওয়া, পোড়া, কার্বাঙ্কাল, কবিতে হওয়া, এগুলো হচ্ছে সব স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। ঠিক আছে, যদি বলে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন বলতে কি বুঝবো, তখন কেটে গিয়ে যদি মিশিয়ে যায় বা ছড়ে গিয়ে মিশিয়ে যায় বা কোনো ক্ষত যদি মিশিয়ে যায় ব্যাকটেরিয়াল ইনফেকশনে, অথবা যদি কোনো পোড়া হয় বা কোনো কার্বাঙ্কাল হয়, বুঝতে পারছো? তো এইরকম ধরনের কন্ডিশন গুলোকে বলি আমরা সফট টিস্যু ইনফেকশন। এই সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত হয়। কানের ইনফেকশন যেমন হচ্ছে ওটাইটিস মিডিয়া, এটা 6 নম্বর পয়েন্ট। 6 নম্বরে কানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার জন্য ওটাইটিস মিডিয়া দেখা দেয়, অর্থাৎ ওটাইটিস মিডিয়াতে কি দেখতে পাই আমরা, কানে কান পেকে যায়, কান দিয়ে গুজ করে, কানে যন্ত্রণা হয়, তার সঙ্গে জ্বর আসে, এই হচ্ছে ওটাইটিস মিডিয়া অর্থাৎ মিডিল ইয়ার ইনফেকশন। ওটাইটিস মিডিয়াকে ভালো কথা এক কথা বলা হয় মিডিল ইয়ার ইনফেকশন, মানে মধ্য কর্ণের ইনফেকশনে এই ওষুধটি ব্যবহৃত হয়। আর একটা লাস্ট কথা, গনোরিয়া, সিফিলিস প্রভৃতি সেক্সুয়ালি ট্রান্সমিটেড রোগের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। কি বলেন গনোরিয়া? গনোরিয়া, সিফিলিস। সিফিলিস স্পেলিং কি জানেন? SYPHILIS। স্যার, গনোরিয়া, সিফিলিস, হ্যাঁ, এই প্রসঙ্গে স্যার একটা কথা বলছি। না কিছু বলতে হবে না, আপনি লেখো শুধু। সিফিলিস পরে একটা মেডিসিনের ব্যাপার পরে গনোরিয়া, সিফিলিস, গনোরিয়া, সিফিলিস প্রভৃতি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে STD বলা হয়, এই ওষুধটি ব্যবহৃত হয়। সেক্সুয়াল এই যে চুম্বন অবস্থা, সিফিলিস
এস ওয়াই পি ঠিক আছে ওগুলো দেখা গেছে লিঙ্ক কত বুঝতে পারবেন আজকে লেখা আজকে একটু তাড়াতাড়ি এখানে বললেন SHY লাইক SIS এটা আমি সিফিলিস STMHILI that's it এই রোগটার নাম লেখো নিউমোসাইকোটিস নিউমোনিয়া। এটা কি 7 নম্বর পয়েন্ট হবে 7 নম্বর কি লিখলে স্যার নিউমো 7 নম্বর কেন 8 নম্বর স্যার হয়ে গেল নিউমোসিস্টিক নিউমোনিয়া পিসিপি সংক্ষেপে একে বলা হয় পিসিপি। দাঁড়ান আগে তো নামটা জানি নিউমোসিস্টিক নিউমোনিয়াতে এই ওষুধটি কাজে এবার নিউমোসিস্টিক নিউমোনিয়া এটা শর্ট নেম কি বলবেন পিসিপি এটা একটা ফাঙ্গাস দ্বারা গঠিত লাংসের রোগ। ঠিক আছে, ব্যাকেটে একটু লিখে রাখো এই ওষুধটা সম্বন্ধে, এই রোগটা সম্বন্ধে। ফাঙ্গাল লাং ইনফেকশন ইনফেকশন হ্যাঁ, এই যে নিউমোসিস্টিক এটি ফাঙ্গাল দ্বারা গঠিত লাং ইনফেকশন লাং ইনফেকশন ফুসফুস অবশ্যই জানবেন জিরো 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 ভিকি কি করে দাও না তবে তো হবে কি সিপি 0 ভিকি যে জিরো বললেন ভিকি কি বললেন এটা কি মান লিখতে আছে নিউমোসিস্টিক নিউমোনিয়া হচ্ছে একটা ফাঙ্গাল লাং ইনফেকশন যেটা তোমার ওই টি জিরো ভিকি ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়, ফাঙ্গাস দ্বারা ছত্রাক দ্বারা সংঘটিত হয়। সেই দুটোর নাম লিখে দিয়েছি। এই রোগটা হলে মেনলি কি সিমটম হয়, মেন সিমটম গুলো হচ্ছে জ্বর মানে ফিভার, খুব শুকনো কাশি হয়, তার সঙ্গে রেসপিরেটরি ডিস্ট্রেস বা মানে শ্বাস নিতে কষ্ট হয়, একটুতে হাঁপিয়ে যায়, অক্সিজেন লেভেল কমে যায়। এই কতগুলো ইম্পর্টেন্ট সিমটম থাকে। ঠিক আছে, এই রোগটার ক্ষেত্রে এইটা ব্যবহৃত হয়। তার মানে আমরা ব্যবহার যদি বলি যে কোটাইমক্সোজোলের, তবে এই কথাগুলো তোমরা বলবে। থ্রোট ইনফেকশন থেকে শুরু করবে করে পরপর 7খানা বলেছি তো, 7খানা এতে বলে দেবে। ঠিক আছে, ওই জ্বর শুকনো কাশি অক্সিজেন কমে গিয়ে শ্বাসকষ্ট। এইবার এই ওষুধটি কিভাবে পাওয়া যায়, মানে কিভাবে তৈরি হয়, কিভাবে রোগীকে দিতে হয়, এই কথাটা হাউ ইট ইজ সাপ্লাইড অ্যান্ড গিভেন টু দ্য পেশেন্ট, হাউ ইট ইজ সাপ্লাইড অ্যান্ড গিভেন টু দ্য পেশেন্ট। তোমরা সাধারণত আমরা ওরাল প্রিপারেশন হিসাবে দুটো জিনিস পাই, একটা যে ট্যাবলেট হিসাবে পাওয়া যায় আর সিরাপ হিসাবে পাওয়া যায়। ঠিক আছে, ট্যাবলেট হিসাবে ওই যে এটা বলেছি 400 mg SMX আর 80 mg TMP আর 400 mg কি বললেন? সালফামিথাক্সাজোল, ওটা সংক্ষেপে SMX লিখেছিলাম তো প্যাকেটে, সবসময় অন্তত উচ্চারণ করতে অসুবিধা হবে, সেই জন্য 400 mg SMX আর 80 mg TMP ট্রাইমিথোপ্রিন। হ্যাঁ, এটা হচ্ছে প্লেন ট্যাবলেট। ঠিক আছে, আর ডিএস ট্যাবলেট পাওয়া যায় এর ডবল স্ট্রেন, এরই ডিএস ট্যাবলেট, সেখানে ডবল ডোজ, মানে অর্থাৎ SMX হচ্ছে 800 mg আর TMP হচ্ছে 160 mg।
ডবল, যেটা আগে লিখেছে তার ডবল করে দাও। 400 জায়গায় 800, 80 জায়গায় 160। মুখস্থ করবে না, বুঝে বুঝে লিখলে আমাকে জিজ্ঞেস করতে লাগবে না। আচ্ছা বলছি ডিএসটা কখন ইউজ করা যাবে? সেটা তো ইউজ বলিনি এখনো, বলবো তো, এত তাড়াতাড়ি। সিরাপ হিসাবে পাওয়া যায়, দেখো সিরাপ হিসাবে পাওয়া যায়, সেখানে তোমার SMK 200 আর হচ্ছে TMP 40 পার 5 ml। 5 ml সিরাপে 200 mg তোমার সালফামিথাক্সাজোল আর 40 mg থাকে ট্রাইমিথোপ্রিন। তাহলে কিভাবে পাওয়া গেল বোঝা গেল? 2 ধরনের ট্যাবলেট পাওয়া যায় স্যার 5 ml করে পার 5 ml সিরাপ। 5 ml সিরাপে 200 mg তোমার সালফামিথাক্সাজোল আর 40 mg ট্রাইমিথোপ্রিন হিসাবেও সিরাপ পাওয়া যায়। ঠিক আছে, এটা মিলে গেল। এইবার ডোজ কিভাবে দেবে? সিরাপে 200 কিভাবে দেওয়া হবে? ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে হাউ টু বি গিভেন? স্যার কি বললেন? যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে যেগুলো ইন্ডিকেশনে দিয়েছি আর কি, ডোজ কিভাবে দেবে? অ্যাডাল্ট ডোজ হচ্ছে ইনফেকশনে অ্যাডাল্ট ডোজ, অ্যাডাল্ট ডোজ হচ্ছে DS ট্যাবলেট, ডিএস ট্যাবলেট, BD, বিআইডি, PC, EDPC 5 থেকে 7 দিন into 5 to 7 days। বলুন না। অ্যাডাল্ট ডোজ হচ্ছে তোমার DS ট্যাবলেট দিনে 2 বার করে খাওয়ার পর 5 থেকে 7 দিন। দিনে 2 বার করে 5 থেকে 7 দিন। হয়েছে? লিখেছো? কমপ্লিট হলে বলবে। হ্যাঁ, হয়েছে তো? এই সবাইটা হয়েছে। এবার লেখো 6 থেকে 12 বছরের বাচ্চাদের না 10 ml করে সিরাপ, 10 ml করে 10 ml সিরাপ দাঁড়ান স্যার, 6 থেকে 12 বছরের 10 ml দিনে 2 বার করে খাওয়ার পর 5 থেকে 7 দিন। দিনে 2 বার খাওয়ার পর, দিনে 2 বার খাওয়ার পর 5 থেকে 7 দিন। 6 বছর 7 বছর ঠিক আছে, কিন্তু 12 বছরের ছেলে যদি সিরাপ 10 ml করে 1 থেকে 5 বছরের, 1 থেকে 5 বছরের 5 ml করে, 5 ml করে বাস। ওই একই কথা লিখে দাও। আর 2 মাস থেকে 12 মাসের 2.5 ml করে, থেকে 12 বছর 2 মাস থেকে 12 মাস 2.5 ml করে খাওয়ার পর দিনে 2 বার 5 থেকে 7 দিন। কি হবে? হ্যাঁ? সাইড এফেক্ট। সাইড এফেক্ট নাটুরি প্রোটেকশন সোজা কথা খুলে রাখতে সাইড এফেক্ট কি আছে স্যার? ওটা নিয়ে
দেখো কমন সাইড এফেক্ট যেগুলো দেখা যায় নসিয়া মানে বমি বমি ভাব, নাউজিয়া, ভমিটিং, হয়েছে লস অফ অ্যাপেটাইট, ক্ষুধামন্দ, লস অফ ইচিং অ্যান্ড স্কিন র্যাশ, স্যার জিভে কোনো স্বাদ পাচ্ছে না। লস অফ অ্যাপেটাইট, ওটাই তো লস। ইচিং অ্যান্ড ইচিং অ্যান্ড র্যাশ, ডায়রিয়া, ডায়রিয়া, লিভার ড্যামেজ লিডিং টু জন্ডিস, কি লিভার ড্যামেজ লিডিং টু জন্ডিস, লিভার ড্যামেজ লিডিং টু দ্য জন্ডিস। লিভার ড্যামেজ হয়ে জন্ডিস দেখা দিতে পারে। লেখো হয়েছে। তারপরে হচ্ছে তোমার লিভার কিডনি, হ্যাঁ, কিডনি, হ্যাঁ কিডনি ড্যামেজ হতে পারে, কিডনি ডিসঅর্ডার দেখা দিতে পারে, পেচ্ছাপের পরিমাণ মাল্টি অর্গান ড্যামেজ, পেচ্ছাপের পরিমাণ কমে যেতে পারে, কিডনি ড্যামেজ, নসিয়া, ভমিটিং হয়েছে তো, মানে ওয়ান্ট অফ অ্যাপেটাইট, স্টোমাটাইটিস, হেপাটাইটিস, এবারে লিখো। দিকে বলেছি তো লিভার ড্যামেজ জন্ডিস মানে হেপাটাইটিস। হ্যাঁ ওটা জন্ডিসের মধ্যেই তো পড়ে। তবে লিখেছি তো অ্যালার্জি দেখা দিতে পারে, চিং হতে পারে, র্যাশ হতে পারে, তাই তো সাইড এফেক্টে ব্যাস আবার অনেকগুলো লেখা হয়ে গেল। এবার প্রিকশন, লাস্ট আইটেম হচ্ছে প্রিকশন। কি কি প্রিকশন নেবে? তারপরে কনক্লুশন, নট ইউজ প্রথম কথা হচ্ছে যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তবে এই ওষুধটি দেওয়া যাবে না, মানে সালফার অ্যালার্জি থাকলে আর কি, সালফার ডাগ অ্যালার্জি থাকলে এই ওষুধটি অ্যাভয়েড করা উচিত। সালফার স্যার কি বলেন সালফার? সালফার ডাগ অ্যালার্জি তাহলে থাকলে এই ওষুধটি দেওয়া উচিত নয়। যে সমস্ত লিখেছ এটা হ্যাঁ 2 নম্বরে লেখা, যে সমস্ত রোগী লিভার এবং কিডনি ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। কিডনি, লিভার এবং কিডনি ডিজিজে যারা ভুগছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। সালফারে অ্যালার্জি থাকলে, সালফারটাকে অ্যালার্জি থাকলে ব্যবহার করবে না। লিভার আর কিডনি ডিজিজে এটি ব্যবহার করা যাবে না। আর একটা কথা হচ্ছে বিলো 2 মান্থ বাচ্চাদের, 2 মাসের নিচে বাচ্চাদের, 2 মাসের নিচে বাচ্চাদের এটি ব্যবহার করা উচিত নয়। বিলো 2 মান্থ, হ্যাঁ অবশ্যই। নতুন নতুন নাকি নতুন আমি উপরে পুরো ক্লাস হচ্ছে। উপরে চলে গেছি এটা নিয়ে বানাবো। ফেসবুকে যে ঢুকাচ্ছে না, নতুন কেন ডিস্টার্ব করাচ্ছে তোমাদের? আমি ঢুকিয়েছি না। তুই তো বললি আসুন। আচ্ছা, নতুন বাচ্চাদের এটা ব্যবহার করে নতুন না, 2 বছরের নিচে বাচ্চা। স্যার প্রেগন্যান্সি যাদের আছে তাদের ইউজ করে যাবে না? অবশ্যই দাঁড়াও, আসছি, এখন এসছি না। আর স্যার প্রেগন্যান্সি খারাপ করে প্রেগনেন্ট মাদার এবং ল্যাকটেটিক মাদারদের ক্ষেত্রে সাবধানে ইউজ করা উচিত।
বছরের নিচে বাচ্চা যদি কারো থাকে, সে যদি মায়ের দুধ খায়, 2 বছরের না 2 আমি মাসের? সরি 2 মাসের নিচের যদি বাচ্চা থাকে, সে যদি মায়ের দুধ খায়, তো দুধের মাধ্যমে সে মা যদি ওই ওষুধটা খায়, তখন দুধের মাধ্যমে বাচ্চা শরীরে যাবে, যেটা হার্মফুল। অতএব আমাদের সেই হিসাবে ভেবে চিনতে প্রেগনেন্সি অবস্থাতে দেওয়া উচিতই নয়, ল্যাকটেটিং অবস্থাতেও এটা দেখে শুনে দিতে হয়। না ওটা সেরকম এইগুলো হচ্ছে মেন। এর সঙ্গে বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, এক্সপায়ারি ডেট দেখে খাওয়াতে হবে, হ্যাঁ, এইসব এই কথাগুলো দূরে দেবে, সাবধানতা মানে প্রিকশনের কি কি প্রিকশন নেবে। সেটা আমার এখন হাসপাতালে ডাক্তার দেখাতে হবে, কেউ বলতে পারবে না। একটা করতে পারবি কি? স্যার, আমার একটা প্রশ্ন আছে। স্যার বলছে এই ওষুধটার একই রকম মানে অন্য রকম ওষুধও তো বেরিয়ে গেছে বাজারে। তা আমি জানি, তোমাদের কোর্সটা শেষ করা হচ্ছে আমার কাজ, কি ওষুধ আছে না আছে আমি কি না, আমি করে জিজ্ঞাসা করছি ভয় তো। কেন হবে না? অন্য এই ওষুধটা এই ওষুধ, বুঝে গেল? এর বাইরে কিছু নেই। আচ্ছা, এর পরে হচ্ছে তোমাদের দুখানা ওষুধ আছে যেটা অ্যানিমিয়াতে ইউজ করা হয়, ঠিক আছে? অ্যানিমিয়া, অ্যানিমিয়া জানো তো? হ্যাঁ, রক্তাল্পতা কাকে বলে? অ্যানিমিয়া বলো, অ্যানিমিয়া পড়া হয়েছিল তো? স্যার বলবো? আরে আমার কথা একটা উত্তর দিতে হবে। আচ্ছা, তুমি বলো অ্যানিমিয়া ডেফিনেশন কি বলো? রক্তে রক্তে যখন আরবিসির পরিমাণ কমে যায়, রক্তে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, বা উভয় যখন কমে যায়, তখন তাকে অ্যানিমিয়া বলে। এই কথাটা তো অনেকবার বলি, বুঝতে পেরেছো? শুধু কিছু মনে না থাকলে তখন বলে রক্ত কমে যাওয়াকে অ্যানিমিয়া বলে। ভুলে যাবে সব, ঠিক আছে? আচ্ছা, অ্যানিমিয়াতে কত ধরনের হয় অ্যানিমিয়া বলো? দাঁড়াও, আগে তুমি আমার কথা বলো, দাঁড়িয়ে যাও, বলো অ্যানিমিয়া ক প্রকারের হয়? অ্যানিমিয়া আপনার স্যার একটা আয়রন ডেফিসিয়েন্সি হয়, একটা ভিটামিন B12 হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি, একটা কি? সাইনোকোমালমাইন আরবিসি সাইনোকোমালমাইন। তাহলে হিমোগ্লোবিন করছো কার? আরবিসি সাইনোকোমালমাইন মেন হচ্ছে যে কোনো অভাব, যে কোনো কন্ডিশন, যখন অ্যানিমিয়া মানে তো রক্তে হিমোগ্লোবিন আরে যে কোনো জায়গারই কোনো যখন অভাব হয়, তখন কি হয়? কাঁচা মালের অভাব হলে হচ্ছে, তাই তো? হ্যাঁ, বা মাল তৈরি হচ্ছে, মাছ পাতে যদি চুরি হয়ে যায় বা কেউ 2 নম্বরে করে নেয়, তখন বাজারে অভাব দেখা দিতে পারে। অথবা ফ্যাক্টরি যেখানে তৈরি হচ্ছে সেখানে লকডাউন হয়ে গেল বা গন্ডগোল হলো, প্রোডাকশনই হচ্ছে না, চিনি তৈরি হচ্ছে না, চিনি আখ উৎপন্নই হচ্ছে না, চিনি হবে না, কারণ আখ থেকে চিনি হয়। চিনি আখ উৎপন্ন হচ্ছে, ফ্যাক্টরিগুলো চলছে, প্রচুর চিনি তৈরি হচ্ছে, কিছু কালো সাধু অসাধু ব্যবসায়ী সব গোডাউনে পুড়ে দিচ্ছে, বাজারেই ছাড়ছে না, প্রভাব দেখা দেবে। তো এগুলো বেসিক কারণ। সেরকম অ্যানিমিয়াও একটা, যেহেতু অভাব মানে আমাদের শরীরে রক্ত এবং হিমের পরিমাণ হচ্ছে, তো অ্যানিমিয়া সেখানে অভাব সংক্রান্ত হতে পারে, স্বভাব সংক্রান্ত হতে পারে, অথবা তৈরিতে গন্ডগোল হতে পারে। রক্ত যেখানে তৈরি হয় সেখানে গন্ডগোল, বুঝতে পেরেছো? তুমি শুধু অভাবটা বলেছো, ঠিক বলেছো একদম, আমাকে তো শেষ করতে দিলেন না। তুমি অভাবটা বলেছো, ঠিক আছে? ও এখন অভাব, আমাদের এখন অভাব
অভাব নিয়েই ব্যাপার, আর কোনো নিয়ে ব্যাপার নেই।